দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার, চট্টগ্রামে এক আইনজীবী হত্যা এবং দেশব্যাপী আইনজীবীদের বিক্ষোভ সহ অন্যান্য বিষয়াদি নিয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনার আশা রই। আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, আরও আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য জনাব মশিউর রহমান। স্বাগত আপনাদের দুইজনকেই। হেলাল ভাই, অনেকদিন পর আপনাকে পেলাম, আপনাকে স্বাগত আরও একবার। আপনি জানেন যে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে এক ধরনের অস্থিরতা চলছে দেশ জুড়েই। এমনি একটি প্রেক্ষাপটে আমরা দেখলাম যে গতকালকে ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার এবং পরবর্তীতে আদালতে তার জামিন নামঞ্জুর হওয়ার পর তাকে যখন আদালত থেকে কারাগারে নেওয়া হবে, সেই কারাগারে নেওয়ার সময় ইসকন সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ এবং এই সংঘর্ষের সূত্রপাতকে কেন্দ্র করে একজন আইনজীবী এপিপি সাইফুল ইসলাম আলিফ, তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। তো এমন একটি পরিস্থিতি এবং তার প্রতিবাদে আজকে সারা দেশেই আইনজীবীরা বিক্ষোভ করেছে, মানে প্রতিবাদ জানিয়েছে। সব কিছু নিয়ে শুনতে চাই, এমন একটি পরিস্থিতি এই অবস্থা হলো কেন? জি, ধন্যবাদ। এই কন্টেম্পোরারি এবং চলমান যে ইস্যুটা, এটা খুবই ভয়াবহ এবং মারাত্মক একটা ইস্যু নিয়ে আমরা আসলে আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। এজন্য আপনি যেখান থেকে শুরু করেছেন ওইখান থেকে যদি বলা শুরু করি তাহলে মানুষের একটা ভুল ধারণা হতে পারে আমার বক্তব্যের উপরে। দেখেন, বলছেন যে অস্থিরতা, আসলে এটা অস্থিরতা না, এটা একটা ষড়যন্ত্র। চারিদিক থেকে ষড়যন্ত্রকারীরা আপনাকে গ্রাস করতে উপক্রম হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ফ্রম ডে ওয়ান থেকে বলা শুরু করেছি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়েছেন বিধায় আমি মনে করি যে এই সমস্ত ষড়যন্ত্র অনেকটা মোকাবেলা করা সম্ভব হয়েছে অটোমেটিক্যালি, এবং অনেকবার সতর্ক করা হয়েছে সরকারকে যে আপনি যদি যে কাজের দায়িত্ব আপনার না, সেই কাজের দায়িত্ব আপনি বহন করতে চান, অযথা কিছু ফ্রন্ট খুলে আপনার কাজের পরিধি বাড়াতে চান, অথবা দীর্ঘসূত্রিতা করে অনেক দিন ক্ষমতায় থাকতে চান একটা অনির্বাচিত সরকার হয়ে, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। প্রধান ষড়যন্ত্রকারী হলো বাংলাদেশের সেই বিতাড়িত মাফিয়া বা পলাতক মাফিয়া শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে আছে, অন্যায়ভাবে বসে আছে। কারণ ভারতের সাথে আমাদের একটা বন্দি বিনিময় চুক্তিও আছে। সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী একজন গণহত্যার আসামি, আমরা যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি, ইভেন হেগের যে আন্তর্জাতিক সেখানেও মামলা রয়েছে, এরকম একজন আসামিকে আপনি পার্শ্ববর্তী দেশে তাকে শেল্টার দিচ্ছে এবং সেখান থেকে সে ষড়যন্ত্রের বিভিন্ন তীর বাংলাদেশে নিক্ষেপ করছে। এটা আমরা বারবার বলেছি। সেকেন্ডলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই আপনার এই বিতাড়িত এবং পলাতক মাফিয়ার প্রেতাত্মারা বসে আছে। এই প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা বারবার বলছি যে মারাত্মক জীবাণুর মতো আক্রমণ করছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের এই বিপ্লবকে। যে এই আমাদের এই স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার যে বিপ্লব, গত 17 বছর ব্যাপী আমরা যেটা করেছি, শেষ 34 দিন আমাদের ছাত্র ভাইয়েরা অসীম সাহস নিয়ে যা
জবনিকাপাত ঘটালো, উপসাগর টানলো আমাদের এই বিপ্লবের সন্তান যারা, আমরা সবাই মিলে এই বিপ্লবকে আপহোল্ড করেছি। এই বিপ্লবের প্রতি বিপ্লবের হাতছানি বিভিন্ন সময় দিয়েছে, বিভিন্ন সময় দিয়েছে। সেইগুলোকে কিন্তু সরকার অ্যাড্রেস না করে যে প্রশাসনের ভিতরে যে আপনার ষড়যন্ত্রকারীরা রয়েছে, বাইরের দেশে শেখ হাসিনা ষড়যন্ত্রের তীর নিক্ষেপ করছে, এদেরকে আপনার যদি আপনি আইনের আওতায় না আনেন, বাংলাদেশে যারা বসে আছে তাদেরকে আপনি আইনের আওতায় না এনে আরো পুরস্কৃত করছেন, উপদেষ্টা পরিষদও তাদের স্থান দিচ্ছেন, প্রশাসন তো দিয়েছেনই, 64টা জেলার ডিসি নিয়োগে কি তগলকি কাণ্ড ঘটলো দেখেন। সুতরাং এই যে আপনার প্রশাসনে যখন এই পরাজিত এবং পলাতক শক্তিকে বসাবেন, তখন তো এই ষড়যন্ত্রগুলো করতে এদের সুবিধা হচ্ছে। তারই ফল প্রকাশে দেখেন যে ইসকনের কথা যেটা বললেন, যে ইসকনকে বলা হচ্ছে যে দেশদ্রোহী একটা সংগঠন, তাই না? এটা দেশদ্রোহী সংগঠন। তার যে নেতা চিন্ময় দাস, তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিরও অভিযোগ আছে। এই সমস্ত অভিযোগ নিয়ে তাকে আপনি গ্রেপ্তার করেছেন। এখন ভারত সরকার এইটার বিবৃতি দিল যে কেন আমরা ইসকনকে গ্রেপ্তার করলাম। আমরা তার একটা পাল্টা বিবৃতিও দিয়েছি, এটা গভর্নমেন্টের দিক থেকে ভালো কাজ করেছে। কিন্তু ভারত যে ন্যারেটিভটা তৈরি করেছে যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে হিন্দু ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে, এই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের সরকারের কি ন্যারেটিভটা আছে? এই গ্লোবালাইজেশনের যুগে বা এই ভার্চুয়াল যুগে যদি একজন একটা ন্যারেটিভ বানায় যে ট্রাম্প পর্যন্ত টুইট করছে, মিথ্যা কথা, তার টুইট বার্তাটা ঠিক না, সেটা হয়তো তার নির্বাচনকে সামনে রেখে না সেটা কিন্তু আপনাকে তার পক্ষে নেওয়ার জন্য এই পরাজিত শক্তি বা ভারত সরকার ট্রাম্প পর্যন্ত গিয়েছে, তাকে তো দিয়ে এই টুইট বার্তাটা করিয়েছে। আমাদের সেখানে অবস্থানটা কি? আমরাও তো এই ন্যারেটিভের এন্টি ন্যারেটিভ তৈরি করতে হবে যে বাংলাদেশে আসলে ল্যান্ড অফ কমিউনাল হারমোনি। এটা তো ঠিক যে পৃথিবীর আর কোনো দেশ নেই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি আছে, একমাত্র দেশ বাংলাদেশ, ইভেন বেটার দেন ইন্ডিয়া আমাদের কমিউনাল হারমোনি। আমাদের গত দুর্গাপূজা এবং দোল পূজা আমরা একত্রে সবাই উৎসব পালন করেছি না, কোথাও কোনো বিক্ষোভ বা সন্ত্রাস হয়নি। কিন্তু কিভাবে একটু শুনে আসে একটু শুনে আসে নিশ্চয়ই জনাব মশহুর আপনার কাছ থেকে শুনতে চাই। ইসকন নিয়ে তো নানা ধরনের কথা আছে, ছাত্ররাও আজকে দেখলাম ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ রয়েছে, আপনাদের প্রতিক্রিয়াটা কি? দেখুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি যেখানে গত 16 বছর বাংলাদেশকে যেই আওয়ামী ফ্যাসিবাদী যে দলটি ছিল তারা যেভাবে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা যেভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তো সেই ষড়যন্ত্র কখনো হচ্ছে আপনার আনসারের নামে, কখনো হচ্ছে আপনার ডাকাতের নামে, কখনো হচ্ছে ইসকনের নামে, কখনো ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করার মাধ্যমে। তো তাদের সেই ষড়যন্ত্র চলছে। আজকে দেখুন, আমরা এমন একটা সময়ে আমরা পার করছি যেই সময়ে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যারা চতুর্দিকে বা 3 দিকে আমাদের পার্শ্ববর্তী যে ভারত রাষ্ট্রটা আছে, তারা এমনভাবে অ্যাক্ট করছে বাংলাদেশের মানুষের সাথে, মনে হচ্ছে যে ইন্ডিয়ার সম্পর্ক বা ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে নয়, তাদের সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সাথে। এবং আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হওয়া বা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়া মানে হচ্ছে ইন্ডিয়ার যে আগ্রাসন, ইন্ডিয়ার যে সাম্রাজ্যবাদী নীতি, তার বাংলাদেশ থেকে পতন হওয়া। এবং সেই জন্য সেটাকে তারা রিগেইন করার জন্য পুনরায় সেই তাদের যে জায়গাটা, সেটা পুনরায় হচ্ছে মানে বাংলাদেশ থেকে তারা যা নিয়েছে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাদেরকে যা দিয়েছে। তো এটা তো আসলে বর্তমান সরকার বা ভবিষ্যতে যদি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনের যে 24-এর যে অভ্যুত্থানের যে চেতনা, সেই স্পিডকে ধারণ করে যেই সরকারই ক্ষমতায় আসুক, সে বিএনপি আসুক, জামাত আসুক বা অন্য কোনো সরকার আসুক বা ছাত্র তরুণদের সমন্বয়ে আসুক, যারাই আসুক, যদি তারা সেই আন্দোলনের স্পিডকে ধারণ করতে পারে, তাহলে এটা হচ্ছে ভারতের জন্য একটা ভয়ঙ্কর রকমের একটা চ্যালেঞ্জের মুখে হচ্ছে ভারতীয় আগ্রাসনটা পড়বে। তো সেখানে তারা মনে করছে যে একমাত্র তারা হচ্ছে পুতুল হিসেবে, তাদের হাতের পুতুল হিসেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি তারা এখানে ক্ষমতায় রাখতে পারে, তাহলে তারা তাদের আগ্রাসন, তারা তাদের সাম্রাজ্যবাদী নীতি, তাদের যে দখলদারিত্ব, এটা তারা জারি রাখতে পারবে। এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা ছোট দেশ, সেখানে ভারত হচ্ছে বাংলাদেশ থেকে যে রেমিটেন্স নিচ্ছে, যে অর্থ নিচ্ছে, সেটা পৃথিবীর মধ্যে 3য় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ থেকে ভারত নিচ্ছে। তো সেই জায়গায়
ইসকন আসলে যেটা করছে বা ইসকনের নামে যেটা করছে, আপনি দেখবেন গত 16 বছরে যে ধর্মীয় উৎসবগুলো হয়েছে বা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু বলতে চাই না, আমরা মানুষের মানবিক যে মর্যাদা আছে সেটাতে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা বাংলাদেশের নাগরিক হিসেবে ট্রিট হবে। কে সংখ্যালঘু, কে পাহাড়ি, কে হিন্দু, কে মুসলমান, কে আদিবাসী, ডাজন্ট ম্যাটার, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করব এবং অন্যের ধর্মীয় উৎসবগুলো পালন করতে সহযোগিতা করব। মানে সেটা তো হলো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ইসকনকে কেন্দ্র করে যে উত্তেজনা, যে একটা একদম অরাজক একটা পরিস্থিতি তৈরি হলো, এইটা নিরসনের উপায়টা কি? দেখুন, ইসকনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন, এটা তো আসলে একদিনের পরিস্থিতি নয়। কারণ হচ্ছে ইসকনকে আমি যদি একদম ডিরেক্ট আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি গত 15-16 বছরে আওয়ামী লীগের একজন নেতা হিসেবে বা একদম আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনি আপনার অঞ্চলে, আপনি আপনার এলাকায়, আপনি একজন বিএনপির কর্মীর উপরে, একজন জামাতের কর্মীর উপরে কিংবা একজন ভিন্ন মতের কর্মীর উপরে আপনি আওয়ামী লীগের নেতা হিসেবে তাদের উপরে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, নিষ্পেষণ করেছেন, তাদের বাড়িঘর লুণ্ঠন করেছেন, শোষণ করেছেন, তাদেরকে বঞ্চনার শিকার করেছেন। এখন 16 বছর পরে যখন তারা হচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত সরকারটা এসেছে, জনগণের সরকার ক্ষমতায় এসছে বা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের চেতনা সরকার এসছে, এখন যখন তারা তার প্রতিশোধ নিতে যাচ্ছে কিংবা তার প্রতিবাদ করছে, তখন আপনি বলছেন সে হিন্দু। আপনি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে আপনি নির্যাতন করছেন, নিপীড়ন করছেন। এখন যখন জনগণ জেগে উঠেছে, এখন যখন তার প্রতিশোধ নিচ্ছে, তখন আপনি বলছেন আপনি হিন্দু। কিন্তু আপনি হিন্দু নেতা হিসেবে এটা করেন নাই, হিন্দু হিসেবে এটা করেন নাই। দেখুন, ইসকন যে জেগে উঠেছে, তারা যে হচ্ছে এই সরকার পতনের পরে আওয়ামী লীগের সরকার বা ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, অবৈধ সরকারের যে পতন হয়েছে, সেই পতনের পরে তারা বলছে যে এটা হচ্ছে, কিন্তু স্পেসিফিকভাবে আপনি দেখাতে পারবেন না যে শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে বা সনাতনী হওয়ার কারণে তাদের উপরে হামলা হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই রকমের সিঙ্গেল একটা নজিরও আপনি দেখাতে পারবেন না। তো সেই জায়গায় আর ইসকনকে যদি আমরা যদি একটা নির্দিষ্ট মানে সনাতন ধর্ম আর ইসকন কিন্তু এক জিনিস নয়। সনাতন, আমার কাছে রেকর্ড আছে, ডকুমেন্টস আছে। এটা সবাই জানে, হিন্দু আর সনাতন আর ইসকন আলাদা। তো এই যে জায়গাটা, তো সেখানে ইসকনকে নিয়ে যেটা হচ্ছে, ইসকন আসলে কি? ইসকন হচ্ছে এমন একটা সংগঠন যারা ধর্মীয় মতবাদ প্রচার করবে, তাদের আধ্যাত্মিকতা প্রচার করবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, ইসকন কি আসলে তাদের সেই আধ্যাত্মিকতার প্রচারের মধ্যে তারা সীমাবদ্ধ আছে কিংবা তাদের সেই কিন্তু আমার প্রশ্ন হলো যে এতদিন আপনি কিছু করলেন না, এতদিন বলতে ধরেন 3 মাসও হয়েছে। আমি একটু হেলাল ভাইয়ের কাছ থেকে আছে। হেলাল ভাই, আমরা দেখলাম যে ইসকন কিন্তু বিভাগীয় শহরগুলোতে সম্মেলন করেছে, এরপরেও তারা সারা সব ডিস্ট্রিক্টগুলোতে থেকে ঢাকায় একটা সমাবেশের মানে পরিকল্পনা করছিল। তো এইসব বিষয় নিয়ে তো কিন্তু ব্যাপার হলো যে ইসকনকে তো বিভিন্নভাবে এদেশে লালন পালন করা হয়েছে। আপনারা যেটা বললেন যে ইসকন মানে সনাতন ধর্ম নয়, ইসকন কিন্তু মানে চট্টগ্রামে যে ঘটনা ঘটিয়েছে, এখন তাকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলা ছাড়া আর কোনো বিকল্প কিছু নেই। ইসকন একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, ধর্মীয় মতবাদ তারা প্রচার করছে এমন কোনো তথ্যপত্র আপনারা দুজনই বললেন যে নেই। অর্থাৎ এই ইসকনকে গত 17 বছর বা তার আগেও এই আপনার বিভিন্নভাবে সবাই আপনার লালন পালন করেছে যে ধর্মীয় মতবাদ যেহেতু তারা প্রচার করে, আর বাংলাদেশ হলো ধর্মীয় সম্প্রীতির একটা দেশ। কিন্তু চট্টগ্রামের ঘটনাটা একজন আইনজীবীকে আপনার কুপিয়ে মেরে ফেললো, এইটা কিন্তু আপনার এতে বোঝা যায় যে এটা একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। তাহলে এই সমস্ত দেশীয় অস্ত্রপাতি দিয়ে একজন আইনজীবীকে কুপিয়ে মেরে ফেলবে এবং বিভিন্ন শহরে তারা 5 তারিখের পরে দেখলাম তাদের অরিজিনাল যে রূপটা, যে ধর্ম প্রচারের আবরণে বা ইন ডিসগাইজ তারা কি করতে চাইলো, যে একটি বিতাড়িত সরকারের পক্ষ নিয়ে বিতাড়িত সরকার যেই গল্পটাই বানিয়েছে যে বাংলাদেশে হিন্দু কমিউনিটির উপরে নির্যাতন হচ্ছে এবং প্রতিবেশী রাষ্ট্রের যে মক্কেল এখানে ছিল, ক্লায়েন্ট ছিল শেখ হাসিনা, বিতাড়িত আপনার মাফিয়া, তাদের ন্যারেটিভটা তারা প্রচার করছে যে 5 তারিখের পরে নাকি হিন্দু কমিউনিটির উপর নির্যাতন করা হয়েছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা দ্য হিন্দু পত্রিকা অথবা দ্য দিওয়াল এই পত্রিকাটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বিশ্বের মানুষ এসে দেখে যাক বাংলাদেশে হিন্দুদের উপর কোনো নির্যাতন, বরঞ্চ সবাই গলাগলি দিয়ে একসাথে আমরা চলাফেরা করি। কিন্তু
কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়াগুলো এবং পত্রিকাগুলো অতিরঞ্জিত করে প্রত্যেক দিন নিউজ ছাপাচ্ছে যে বাংলাদেশে হিন্দু ক্লিনজিং হচ্ছে। আসলে এটা একদম মানে নির্ভেজাল একটা মিথ্যা কথা। সুতরাং আমি বলছি যে এর 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 পক্ষে আমাদের দেশে যে আপনার হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না, এর পক্ষে সরকারেরও একটা প্রচার বিশ্বব্যাপী প্রয়োজন রয়েছে। তা নাহলে কিন্তু ভারত আপার হ্যান্ডে যে এবং এই পরাজিত শক্তি মাফিয়ারা এরা আপার হ্যান্ডে যে বিভিন্ন অপপ্রচার করে ট্রাম্পকেও পর্যন্ত আপনার টুইট করতে বাধ্য করেছে। সুতরাং সেখানে আপনি এই গ্লোবাল ভিলেজে বসবাস করে এই ভার্চুয়াল জগতে আপনি বসে শুধুমাত্র ঢাকায় বসে বসে বলবেন যে ইসকন একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, ইসকন দেশদ্রোহী কাজ করছে, তাহলে কিন্তু এটা আপনি ঠেকাতে পারবেন না। এই বিষাক্ত ক্রিয়া থেকে আপনি মুক্ত হতে পারবেন না। এই জন্য আপনাকে বিশ্বব্যাপী প্রচার করতে হবে, এটা আপনাকে একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে সত্য যে ঘটনাটা, এবং যারা এই অপপ্রচারগুলো করছে বাংলাদেশে বসে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং ইসকনের যে নেতাকে গ্রেফতার করা হয়েছে, এটা মনে করেন তাকে গ্রেপ্তারের সময় কিছু বিক্ষোভ হয়েছে, এটা হইতেই পারে একটা সংগঠনের, সেটা টেরোরিস্ট সংগঠন তো আপনি এখন বলছেন, এতদিন তো বলেননি আপনি। সুতরাং এই 3 মাসে সরকার এই ইসকনের বিষয়টা কেন অ্যাড্রেস করেনি এটা সরকারই ভালো বলতে পারে, কিন্তু আপনার এটা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন এইটাকে আপনাকে বিশ্বের বুকে প্রমাণ করতে হবে। ব্যান্ড আছে, কিন্তু আপনাকে বাংলাদেশে যে কি কি কাজ করছে এটাও কিন্তু আপনাকে বলতে হবে। আপনি তাকে ধরলেন, এই যে চিন্ময় দাশগুপ্তকে দেশদ্রোহিতার দায়িত্ব ধরছেন, গুপ্তচর বৃত্তির দায় ধরছেন, যতটুকু প্রকাশ করা দরকার যে তিনি কেন গ্রেফতার হলেন, তাকে কেন গ্রেফতার করে, এগুলো তো আসলে জনসম্মুখে বলাও দরকার। এবং সবচেয়ে বড় জিনিস হলো এটার থেকে ডিফেন্স সবচেয়ে বড় জিনিস এখন, যে আপনাকে রক্ষা করতে হবে। যে বিপ্লব আপনি অর্জন করেছেন সেই বিপ্লবকে রক্ষা করার জন্য ঐক্যের দরকার। সমস্ত রাজনৈতিক দলগুলো যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের সাথে আপনার, যেমন আজকে মনে হয় বিএনপির সাথে কথা বলছে, অন্যান্য সংগঠনের সাথে কথা বলবে, এই যে সংলাপ আমরা আলোচনা করব নিশ্চয়ই, এই সংলাপগুলো যদি চালিয়ে যেতে হবে। কিন্তু যদি সরকারের ভিতর থেকে আপনি এমন কোনো কথা বলেন যে আমাদের মধ্যে আবার ঐক্য ঘাটতি হয়, গর্ত ভেঙে যায়। আপনারা দুজনেই বলছেন ষড়যন্ত্রের কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্র আপনারা এখন দেখছেন বা সরকার এখন দেখছে, এই ষড়যন্ত্রের মোকাবিলায় আপনাদের প্রস্তুতি কী ছিল? দ্বিতীয় কথা হলো যে এখন দেশব্যাপী যে উত্তেজনা কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই উত্তেজনা যদি বাড়তে থাকে এবং এটা যদি ভিন্ন দিকে যায় তো সেটাও তো একটা মানে খারাপ বার্তা যাবে বহির্বিশ্বের জন্য। আচ্ছা দেখুন, ইসকনের বিষয়টা হচ্ছে, ইসকন এমন একটা প্রতিষ্ঠান যেটার জন্ম হয়েছে আমেরিকাতে, আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে হচ্ছে এটার জন্ম হয়েছে। এবং সেই ইসকন পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়েছে, কিন্তু চীনের মতো একটা রাষ্ট্র, সেখানে ইসকন সম্পূর্ণ নিষিদ্ধ। ইসকন আসলে কোথায় কোথায় কার্যক্রম পরিচালনা করছে এটা একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে দেখবেন ইসকনের কার্যক্রম চলছে ইসরায়েলে ইহুদিদের পৃষ্ঠপোষকতায় ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা আসলে আমাদের প্রকৃত শত্রু যারা তাদেরকে আইডেন্টিফাই করছি কিনা। আমি গতকালকেও একটা বক্তব্যে বলেছি যে শেখ হাসিনা একটা মুখোশ, শেখ হাসিনার পেছনে যেই শক্তিটা সবচেয়ে কাজ করে সেটা হচ্ছে ভারত। এবং ভারত এমন একটা সাম্রাজ্যবাদী শক্তি যাদের সাথে তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নেই। সে আপনি পাকিস্তান বলেন, সে আপনি ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন এবং মালদ্বীপ বলেন, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার খারাপ সম্পর্ক। এখন বর্তমানে ইসকনের যে কার্যক্রম চলছে, দেখুন গতকালকের যে ঘটনা ঘটিয়েছে ইসকন বলছে যে গত জুলাই মাসে এই যে চিন্ময় প্রভুকে তারা হচ্ছে ইসকন থেকে বহিষ্কার করেছে। এবং যখন চিন্ময় প্রভু হঠাৎ করে আলোচনায় চলে আসলো, তখন ইসকন আবারও বলেছে যে এই চিন্ময় প্রভু ইসকন থেকে নিষিদ্ধ। কিন্তু যখন চিন্ময় প্রভুকে, ইসকনের দায় কিন্তু চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয় নাই, চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে তার ব্যক্তিগত দায়ের কারণে। তিনি হচ্ছে গুপ্তচর বৃত্তি করছেন, তিনি বাংলাদেশের পতাকা অবমাননা করছেন, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে
এখন আপনি বলছেন যে এই লোকটা আপনার সংগঠনের আইন ভঙ্গ করেছে, যেই লোকটা আপনার সংগঠন পরিপন্থী কাজ করেছে বিধায় আপনি তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন। সেই বহিষ্কৃত লোকের জন্য ঢাকার হচ্ছে আপনার এই যে আমাদের স্বামী বিবেকানন্দ স্বামীবাগ মন্দির সেখানে, এবং গতকালকে হচ্ছে ঢাকার আরো একটা মন্দিরে সেখানে তারা সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলেছে তারা এই চিন্ময়ের মুক্তি দাবি করছে। যদি চিন্ময়কে মুক্তি দেওয়া না হয় তারা সমস্ত বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলবে। আপনি একাধারে বলছেন যে চিন্ময় আপনার সংগঠনে বহিষ্কৃত। এখন একজন ব্যক্তি যদি অন্যায় করে, এখন আমাদের সাথে হেলাল ভাই আছেন, তিনি হচ্ছে বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন। এখন ধরেন বিএনপির আইন শৃঙ্খলা ভঙ্গের তাকে যদি ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রীয় আইন ভঙ্গের কারণে যখন তাকে যদি গ্রেফতার করা হয় এবং তার পক্ষে নিয়ে যদি বিএনপি স্ট্যান্ড নেয়, তো সেটা তো হয় না, এটা তো নৈতিকতার পরিপন্থী। তো এখন যেটা হচ্ছে যে আপনি একাধারে বলছেন সে বহিষ্কৃত, আবার তার পক্ষে আপনি স্ট্যান্ড নিচ্ছেন, তো এটা তো আসলে হয় না। তো আর বর্তমান যে ঘটনা ঘটছে, গতকালকে যে ঘটনা ঘটিয়েছে এবং অতীতে আমি আপনাদেরকে যদি বলি 2021 সালে হচ্ছে ঢাকার স্বামীবাগে তারাবির নামাজ, মুসলমানদের তারাবির নামাজ, তখন হচ্ছে ইসকন একটি নাচানাচির একটা প্রোগ্রাম করছিল। তখন মসজিদের মুসল্লিরা তাদেরকে সেই প্রোগ্রামটা বন্ধ করার জন্য বলে যে নামাজের পরে যেন প্রোগ্রামটা করে। তখন সেই সময়ে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আপনারা বুঝতেই পারেন ভারতের মদতপুষ্ট একটা সরকার ক্ষমতায়, তখন তারা পুলিশ ডেকে এনে সেই স্বামীবাগে আপনার একটা মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছে রমজান মাসে। এছাড়াও তাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে অভিযোগ আছে তারা হচ্ছে হিন্দুদের বা সনাতনীদের বাড়িঘর দখল করেছে, তাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে, অর্থ আত্মসাৎ করেছে, প্রতারণা করেছে, যৌন নিপীড়ন করেছে, ভূমি দখল করেছে, এই ধরনের অভিযোগ ইসকনের বিরুদ্ধে রয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতে এবং গতকালকে যে ঘটনা ঘটিয়েছে, সুস্পষ্টত একজন সরকারি আইনজীবীকে, একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে যেইভাবে আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করেছে, এরপরে সন্ত্রাস দমন আইনে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, যদি সন্ত্রাস দমন আইনে আপনার হিজবুত তাহরির নিষিদ্ধ হতে পারে, গতকালের পর থেকে অবশ্যই এই দেশে ইসকনের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত এবং আইনত ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বাংলাদেশে সামগ্রিকভাবে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। এবং এছাড়া আমি যদি উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব সহ পৃথিবীর বহু দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এবং যেহেতু অভিযোগ আছে ইসকন হচ্ছে ইসরায়েল বা ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে পরিচালিত হচ্ছে, সুতরাং বাংলাদেশের সাথে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নাই এবং ইহুদিবাদীদের সাথে কোনো সম্পর্ক নাই, সুতরাং তাদের পৃষ্ঠপোষকতায় থাকা একটা সংগঠন কোনোভাবেই বাংলাদেশে এই ধরনের কার্যক্রম চালাতে পারে না। আরও যদি বলি, ইসকনের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন এবং তিনি খ্রিস্টানদের একটি প্রতিষ্ঠান চার্চে পড়াশোনা করেছেন। তিনি কোনো প্রকার হিন্দু শিক্ষালয় বা ভারতের কোনো শিক্ষালয় বা হিন্দু মানে সনাতন ধর্মের যে কোনো শিক্ষালয় বা এই ধরনের শিক্ষাও তার নাই। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এই সংগঠনটার প্রকৃত উদ্দেশ্য কী এবং তারা আসলে কী চায়। তো বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট বার্তা যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটানোর জন্য সেই শেখ হাসিনার পতনের পর থেকেই এই ইসকন কিংবা হচ্ছে ভারতের মদতপুষ্ট কয়েকটা সংগঠন যারা হচ্ছে বাংলাদেশে খায়, বাংলাদেশে ঘুমায়, বাংলাদেশের মানুষের টাকায় চলে, কিন্তু তাদের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা মননে তারা হচ্ছে ওই হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসনকে তারা হচ্ছে মনে প্রাণে ধারণ করে এবং মনে করে ওইটাই তাদের প্রকৃত দেশ। অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং ইসকনকে অনতিবিলম্বে সরকারের কাছে অনুরোধ করব, দাবি জানাবো, অনতিবিলম্বে ইসকনের সমস্ত রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। জি, আইজুল বারী হেলাল, আমরা এই ইসকন নিয়ে যদি আপনার কোনো কথা থাকে বলবেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি ষড়যন্ত্রের কথা বলছেন, অন্য কথা এসছে, আপনার নেতাও জনাব তারেক রহমানও বলছে যে কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে। এই কোথায় আসলে কোন জায়গায়? এটা তো বারবার বলা হয়েছে যে সরকারের ভেতরে যাদেরকে অবস্থান দেওয়া হয়েছে প্রশাসন সহ এইগুলো সব পলাতক বিতাড়িত মাফিয়ার এজেন্ট দোসর। আমরা আঙ্গুল দিয়ে দেখিয়েছি, সবকিছু বলেছি, কিন্তু তারপরেও এর কোনো প্রতিকার নেই। সুতরাং ষড়যন্ত্রটা আমাদের হোমগ্রোন আছে, আবার বাইরের ষড়যন্ত্র তো আমরা সবাই দেখছি বাহ্যিকভাবে বাইরের থেকে কিভাবে একজন তার পুতুল নেতাকে বাংলাদেশে বসানোর জন্য কত রকম। এখন বলা হচ্ছে যে দেখেন ইসকনকে আপনি
যদি একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে মনে করেন, আপনার এর পক্ষে কিন্তু যুক্তি তর্ক তুলে ধরতে হবে, আপনি তুলে ধরতে হবে। সেকেন্ড হলো যে একজন দেশদ্রোহী যে হয় তার কোনো ধর্মীয় পরিচয় বা জাতিগত পরিচয়, এথনিক পরিচয় যেটাকে বলে, বা অন্য কোনো পরিচয় মুখ্য হয়ে উঠবে না। অপরাধী, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু যেমন দেখেন, আপনি যেমন দেখেন গত 17 বছর আমাদের আলেম ওলামাদের, আমাদের মুসলিম যারা স্কলার ছিল বা পণ্ডিত ছিল, তাদেরকে বিভিন্নভাবে আপনার জঙ্গি, মৌলবাদী, কত রকম শব্দের ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। কিন্তু দেখেন এদেশে মানুষ সবসময় বলেছে যে আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখি, তার ধর্মীয় পরিচয় প্রধান হয়ে ওঠে না। আজকে কেন এই আপনার এই যিনি গ্রেফতার হলেন চিন্ময় দাস, ইনি যখন গ্রেফতার হচ্ছেন তার হিন্দু পরিচয় প্রধান হয়ে উঠছে। আপনার তার যে মিছিল মিটিং, চিন্ময় গ্রেফতার হওয়ার পরে সেই মিছিল মিটিংয়ের ভিডিও ফুটেজ আপনাকে দেখতে হবে। সেখানে কি কতজন হিন্দু ভাই সেইখানে গিয়েছেন, বা সেখানে আওয়ামী লীগের কর্মী, মুসলমান আওয়ামী লীগের কর্মী 6 জনকে গ্রেফতার, 17 জনের মধ্যে 6 জনই পাওয়া গেছে আওয়ামী লীগের এবং যুবলীগের নেতা কর্মী। তাইলে বুঝছেন আপনি যে বিষয়টা, যে আমরা যে বলছি যে কোথায় যেন ষড়যন্ত্রটা, সেই ষড়যন্ত্রকারীকে আপনি লালন পালন করছেন প্রশাসনে দিয়ে, ঠেকাবেন কি করে আপনি? না, একটা এতদিন যে এখন দেখেন, আপনি আরেকটা দেখেন যে আজকে পত্রিকায় দেখলাম যে যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিটি তারাও একটা উদ্বেগ প্রকাশ, কনসার্ন জানিয়েছে যে বাংলাদেশে নাকি আপনার মাইনরিটি ক্লিনজিং হচ্ছে। আমি তো অবাক এটা শুনে, যে তাহলে বাংলাদেশ সরকার কেন এই সমস্ত ডিপ্লোম্যাটিক উত্তরগুলো দিতে পারছে না, বা সেখানে কথা বলতে পারছে না আগের থেকেই, যে 5ই আগস্টের পরে বাংলাদেশে কমিউনাল হারমোনি বিরাজ করছে। বরঞ্চ গত 17 বছর যেভাবে কমিউনাল হারমোনিকে নষ্ট করা হয়েছে, এবং যতগুলো ঘটনা ঘটছে, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে শুরু করে রামুর, টেকনাফের ওই যে বৌদ্ধ মন্দির, তারপরে আপনার সুবর্ণচর, সাঁওতালপল্লী, নওগাঁর, রংপুরে বিভিন্ন জায়গা যে 17 বছরে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে, গ্রেফতার হয়েছে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তদন্তে কি বেরিয়ে এসেছে, ছাত্রলীগের নেতারা, তারা এই সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আপনার অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে, ওই যে রাজনীতিতে বলে না যে সংখ্যালঘু কাঠ খেলে আওয়ামী লীগ, এখন এই সংখ্যালঘু কাঠ বা হিন্দু ভাইদেরকে, যে আমাদের যেহেতু 10% হিন্দু কমিউনিটি আছে, দেখেন 90 ভার্সেস 10% হলো আমাদের হিন্দু ভাইরা, 90% বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, তাই না? এই 2%-এর মধ্যে কোনো কনফ্লিক্ট হতে পারে না, কোএক্সিস্টেন্স হতে পারে, এবং সেটাই বাংলাদেশে হচ্ছে। কিন্তু এইটা আমরা প্রচার করতে পারছি না বিশ্বব্যাপী, যে আমরা কমিউনাল হারমোনিতে, তোমরা যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছো তোমাদের থেকেও আমরা এগিয়ে। সুতরাং তোমরা আমাদেরকে যেহেতু এখন নিয়ন্ত্রণ করতে পারছো না, আমাদেরকে সাপ্রেস করে রাখতে চাও, আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তোমরা মানে নিরাপত্তা বিঘ্নিত করতে চাও, এই জন্য তোমরা এই কার্ডটা খেলছো, যে সংখ্যালঘু কার্ড। আর সেজন্য বলছি সরকার এইটার বিষয়ে কেন কোনো একটা, না সরকারের কথা বলছেন ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল মানে কোনো দায় নাই। আমি একটু বলি, দেখেন গোবিন্দ প্রামাণিক আমাদের হিন্দু মহাসভার সভাপতি, অনেক বক্তব্য আছে তার পক্ষে বিপক্ষে, কিন্তু 5ই আগস্টের পরে তার একটা বক্তব্য কিন্তু প্রণিধানযোগ্য। সে বলেছে যে ভারতের বিভিন্ন মিডিয়া থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে এটা ঠিক না, বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন হয়নি। এবং এছাড়াও এই হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের রানা দাশগুপ্ত কিন্তু একবার বলেছিল যে বাংলাদেশে এই পর্যন্ত যত হিন্দু সম্পত্তি দখল করা, হিন্দু সম্পত্তি গ্রাস বেশিরভাগ আওয়ামী লীগ করেছে, বলছে না? দেখেন এই ন্যারেটিভটা কিন্তু আমরা ওনারা বলছে, আমরা তুলে ধরতে পারছি, আমাদের সরকার, বর্তমান সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার তুলে ধরতে পারছে না। সেজন্য আপনার ভারত আপার হ্যান্ডে গিয়ে আওয়ামী লীগের এই যে সমস্ত লোক পালিয়েছে, কতজন লোক পালিয়েছে মনে করেন 100-150, কিন্তু হাজার হাজার লোক তো এই বাংলাদেশে রয়ে গেছে আপনার এই পরাজিত শক্তি। সেই সমস্ত লোককে আপনি আবার বিভিন্ন জায়গায় পদায়ন করছেন, আপনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, তাহলে আপনি যে শস্য দিয়ে ভূত তাড়াবেন সেই শস্যের ভিতরে তো ভূত রয়েছে। আর একটা কথা, যে আমাদের ঐক্যর কথা যেটা বলছেন, আমরা কিন্তু দেখেন ঐক্যবদ্ধ, সলিড
রকের মতো ঐক্যবদ্ধ। আপনি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয়তাবাদী ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠন সবাই কিন্তু ক্যাম্পাসগুলোতে এখন সংহতি এবং ঐক্য প্রকাশ করেছে, দেখেছেন গত পরশুদিন, যাতে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা না ছড়ায় কোনো ষড়যন্ত্রকারী। এই জন্য এই যে ঐক্য কিন্তু আমাদের একটা রয়েছে, ছাত্ররা যে ঐক্যটা করেছে, সংহতি প্রকাশ করেছে, বৈষম্য বিরোধী জাতীয়তাবাদী ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠন এবং আমাদের সমস্ত বিপ্লবের সব শক্তি কিন্তু আমরা ঐক্যবদ্ধ। কিন্তু সরকারের থেকে যখন বলা হয় যে সরকারের বিপ্লবী শক্তির ভিতরে ডান বাম কেরা যেন এই ষড়যন্ত্র করছে, তাহলে আমি বুঝলাম না আমাদের ঐক্যকে আপনি বিনষ্ট করছেন কেন এসব কথাবার্তা বলে। জাতীয় নাগরিক কমিটি রাজনীতিতে আসছে, আপনারা বলছেন যে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আপনারা রাজনীতিতে আত্মপ্রকাশ করবেন। হঠাৎ করে জাতীয় নাগরিক কমিটি কেন এরকম একটি সিদ্ধান্ত নিল? বিষয়টা হচ্ছে আমরা স্বাধীন হয়েছে আজকে 53 বছর। এই 53 বছরেও আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কাঠামো আমরা পাই নাই। আমি যদি একদম বলি যে 1947 সালে দেশ ভাগের পরে পাকিস্তান পিরিয়ডে পুরো 24 বছরে যে দুইটা নির্বাচন হয়েছে, সেই দুইটা নির্বাচনই ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার, অর্থাৎ 54 যুক্তফ্রন্ট নির্বাচন এবং 70 নির্বাচন। কিন্তু স্বাধীনতার পরে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা আমাদের যে পাওয়া কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রে আজকে 53 বছরে আমরা সমাধান করতে পারি নাই আমাদের দেশের নির্বাচন পদ্ধতি কি হবে, কিভাবে নির্বাচন দিলে একটি প্রশ্নমুক্ত বিতর্কমুক্ত একটা ভোট হতে পারে, আমরা সেটা এখন পর্যন্ত ডিসাইড করতে পারি না। এবং এই ব্যর্থতার মূলে রয়েছে সেই সময় যে অভ্যুত্থানের, সেই সময়ের 70 নির্বাচন পরবর্তী 71 সালে সেই সময়ের যে নেতা, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যদি 71 সালে মুক্তিযুদ্ধের পরে তিনি যদি বাংলাদেশকে আসলে ধারণ করতেন, আওয়ামী লীগকে ধারণ না করে, তার যখন মনে হয়েছে রাষ্ট্রপতি হওয়ার তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার যখন মনে হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে তার মনে হয়েছে যে সেটি ঠিক আছে। আমি ঠিক এখন বর্তমানে একটু আমি বর্তমানে আসছি, আমি শেষ করে দিব। 11 মিনিটের একটি বক্তব্যের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছেন। তো এর পরবর্তী সময়ে সেই 90-এর আন্দোলন বলেন, 7 সালে বলেন বা 24-এর গণ অভ্যুত্থান বলেন, যদি একটা সঠিক পলিটিক্যাল সেটেলমেন্ট হতো তাহলে কিন্তু বাংলাদেশকে আসলে বারবার এই অস্ত্রের সামনে দাঁড়াতে হতো না। আপনি বলছেন যে কেন আসলে নাগরিক কমিটি আসলে রাজনৈতিক দল করছে না। নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করছে যে আমাদের যারা প্রবীণ ছিল তারা হচ্ছে আমাদেরকে ওইভাবে আসলে একটা সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট, রাজনৈতিক সমাধান। আমি একটু ব্যাখ্যা দিলে জানতে চাই। আমরা যেটা দেখলাম পত্রিকায় যে ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে, এটা কি ভুল? এটা মিসকোড হয়েছে। কি আসলে মানে আসল বিষয়টা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ছাত্র, যুবক, তরুণদের সমন্বয়ে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এবং যারা এই 24-এর প্রকৃত চেতনাকে ধারণ করে, এই 24-এর এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, তাদের সমন্বয়ে, তরুণদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়তো 2-1 মাসের মধ্যে ঘটবে। তো তার একটা অংশ হিসেবে হয়তো নাগরিক কমিটি থাকবে। তাহলে তো একই তো কথা হলো না, এখানে নাগরিক কমিটি মিসকোড কেন? নাগরিক কমিটির সমন্বয় বা নাগরিক কমিটি আসলে দল করছে না। এই দলটা হচ্ছে 24-এর অভ্যুত্থানকে ধারণ করে এমন বিশ্বাস যাদের আছে এবং 24-এর প্রকৃত যে আপনার যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং খুনি হাসিনার পতন তো হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি। অর্থাৎ এখনো মানে যেই সংবিধান হচ্ছে শেখ হাসিনাকে আসলে ফ্যাসিস্ট করেছে, সেই সংবিধান এখনো আছে। না মশুর, আমার যেটা জানার কথা, অর্থাৎ নাগরিক কমিটির তত্ত্বাবধানে একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এভাবে কি বলতে পারি? না, নাগরিক কমিটির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে না। এটা হচ্ছে বাংলা, আমরা হয়তো আপনার নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দুটোর সমন্বয়, এছাড়াও যারা হচ্ছে এই 24-এর আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল তাদের সমন্বয়ে হচ্ছে তারা তরুণদেরকে আহ্বান করবে যে আমরা নতুন প্ল্যাটফর্ম করতে চাচ্ছি বা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, যাদের প্রকৃত কাজ হবে বা মূল কাজ হবে আগামীর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা। ঠিক আছে, আমি আমার উত্তর পেয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে এরকম একটি প্ল্যাটফর্ম করার তাগিদ আপনারা কোত্থেকে পেলেন? তাহলে কি মানে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর আপনাদের কোনো আস্থা নাই?
নাকি না না আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এটি করতে চান? দেখুন, এখন হচ্ছে আমরা তো বারবারই বলেছি যে আমরা তো 53 বছর তো আসলে দেখলাম, স্বাধীনতার 53 বছরে আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা বিভিন্ন সেনাবাহিনী থেকে আসা শাসন ব্যবস্থা আমরা দেখেছি। কিন্তু আসলে এই শাসন ব্যবস্থাগুলোকে আসলে তরুণরা কি চায়, তরুণদের সেই চাওয়া পাওয়াকে কতটুকু ধারণ করতে পেরেছে? বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময় তারা কতটুকু ধারণ করতে পেরেছে? এখন বিএনপি অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর কথা বলে, তো আসলে সেটা আসলে কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যানারের নেতৃত্ব দেয়নি। তো তারা হচ্ছে স্বপ্রণোদিত হয়ে দেশের প্রয়োজনে তারা নেতৃত্ব দিয়েছে। এখন হচ্ছে নেতৃত্ব যারা দিয়েছে তারা মনে করছে তারা যেহেতু অভ্যুত্থানটাকে সফল করেছে, তো তাদের হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে একটা ছিল, তাদের যে দাবি ছিল, 8 দফা দাবি ছিল, সেই 8 দফা দাবির একটা অংশ পূরণ হয়েছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো করতে পারেনি। যেখানে রাজনৈতিক দলগুলো বলছে, স্পেশালি বিএনপি বলছে যে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে, অর্থাৎ সংস্কার, নির্বাচিত সরকার না আসলে, জনগণের নির্বাচিত সরকার না আসলে এই সংস্কারগুলো করা যাবে না। দেখেন, আপনি যদি বাংলাদেশের সংবিধান দেখেন, আপনি দেখবেন যে মুজিববাদ, যেই মুজিববাদের দোহাই দিয়ে আওয়ামী লীগ এত বছর নির্যাতন নিপীড়ন করেছে, সেই মুজিববাদের যে মূলনীতি এবং এই সংবিধানের মূলনীতি একই। আমার মনে হয় আপনার বক্তব্য ক্লিয়ার। আমি একটু হিলাল ভাইয়ের কাছ থেকে জেনে আসি। হিলাল ভাই, যেটি মশহুরের কথা সেটি আমারও একটু জানার আগ্রহ, যে দেশের অনেক রাজনৈতিক দল আছে, আমরা দেখতে পাচ্ছি শুধু বিএনপি খুবই কিছুদিন তারা নির্বাচনের কথা বলেনি, সংস্কারের কথা বলেছিল। এখন যেন সংস্কারের ব্যাপারে বিএনপির আগ্রহ কম, তারা খুব বেশি চাচ্ছে রোডম্যাপ দিন নির্বাচন। কেন এই তাড়াহুড়া কেন? যেটা রিয়েলিটি সেটাই বিএনপি বলছে। পলিটিক্যাল অভিজ্ঞতা এবং পলিটিক্যাল আপনার কনসার্ন, এই বিষয়টা কিন্তু আপনার ডিটারমিন করা উচিত যে বিএনপি ফোরকাস্টিং পাওয়ার কতটুকু, বিএনপি কতদিন ধরে ক্ষমতা বা এই দেশ পরিচালনা করেছে, রাজনীতিতে কতদিন ধরে রয়েছে, এবং বিএনপির যে দুটো 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 বিএনপির এই দুটো পিরিয়ড, এবং আমাদের সাথে যে কম্পিটিটর ছিল আওয়ামী লীগ, তাদের যে পিরিয়ডগুলো ছিল, এগুলোদের তুলনামূলক আলোচনা করে বা কেউ অধ্যয়ন করে, তাহলে তরুণ সমাজ নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কতটা ডেমোক্রেটিক। ফ্যাসিবাদী চরিত্র আমাদের যে ছিল না, তার বড় প্রমাণ হলো যে 96 সালে যখন আমরা ক্ষমতা ত্যাগ করলাম, ক্ষমতা ছেড়ে আমরা নির্বাচনে গেছিলাম জনগণের কাছে। জনগণ আমাদের ভালোবেসেছিল, জনগণের ভয়ে আমরা পালিয়েছিলাম না, এবং 116টা সিট পেয়েছিলাম। আমাদের বিরুদ্ধে অনেক ম্যানিপুলেশন হওয়ার পর, নির্বাচনী ম্যানিপুলেশন হওয়ার পরেও 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। 6 সালের পরে, আমি বলি 6 সালের পরে কিন্তু আমরা পালাইনি, জনগণ আমাদের ভালোবাসছে বলে জনগণের কাছে গেছি। অর্থাৎ ফ্যাসিবাদী চরিত্র যদি আমাদের থাকতো তাহলে আমরা পালাতাম, সেটা হলো একটা বক্তব্য। আর আমার জানার আগ্রহ হলো যে আপনারা নির্বাচনের বিষয়ে দেখেন, আমি বলছি আপনারা সংস্কার এবং নির্বাচন দুটো মুখোমুখি দাঁড় করে একটা দ্বিপদী সমস্যা তৈরি করলেন। কারণ এই যে সংস্কার, এই কথাটা কিন্তু 2007 সালে প্রথম ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, সবচেয়ে অভিশপ্ত সরকার বাংলাদেশে, যাদের ফলে 17 বছরের একটা মাফিয়া তৈরি হয়েছে, যাদের বিরুদ্ধে আজকে এই ছাত্র ভাইদের, জাতীয় রাজনীতিবিদদের 17 বছর আন্দোলন করতে হয়েছে, কত ইনস্টিটিউশন ধ্বংস করছে, যার প্রতিক্রিয়া এখনো বহন করছি আমরা। ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের অর্কেস্ট্রেট এবং প্ল্যান্ড যে একটা সরকার গঠন, তারাও প্রথম বয়ান ছিল তাদের সংস্কার। আপনার মনে আছে? কথাটা বোঝেন আগে, আমরা কথাটা শেষ করি। আপনার কিন্তু মনে থাকা কথা, কারণ আপনি তখন সাংবাদিকতা করতেন। 2001 সালে 7 সালে তারা এই বয়ান তৈরি করেছিল, কিন্তু সংস্কার কি তারা করতে পেরেছিল? কারণ তখন সেটা রিয়েলিটি ছিল না, এটা তাদের একটা ভুল বয়ান ছিল, জনগণকে ভুল বুঝিয়েছিল অন্য। তারা আসলে বলি এখনের সংস্কার, রিয়েল সংস্কার বলতে যেটা, সেটা তারা করতে চায়নি। ডক্টর ইউনূস সরকার কিন্তু বলছেন, ডক্টর ইউনূস যেহেতু উনি আন্তর্জাতিক মানের মেয়ে, তিনি কিন্তু বুঝছেন, তিনি বলছেন যে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আবার বলছেন যতটুকু সংস্কার করা যায়, কারণ উনি বুঝছেন বিদায় বিএনপি চাপে না, উনি বুঝছেন বিষয়টা, বিএনপি বুঝে। আপনারা এটাকে চাপ বানাচ্ছেন, বিএনপির বোঝাটাকে আপনি চাপ বানাচ্ছেন, কারণ আপনার বোঝার ভুল হতে পারে, অথবা আপনার বোঝার সাথে আমার বোঝার চিন্তার পার্থক্য আছে।
সংস্কার প্রক্রিয়া আপনি দেখেন, আপনি দুটো উদাহরণ দিই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা তো বাতিল করা খুবই দরকার ছিল না? কিন্তু সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, নৃশংস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন কোনো না কোনোভাবে ভার্চুয়াল জগতে যেভাবে প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে হচ্ছে, মানে বর্তমান সরকারের বিরুদ্ধে, এবং বিভিন্ন মাধ্যমে যেভাবে এই প্রোপাগান্ডাকে ম্যানেজমেন্ট করার জন্য আপনার কোনো একটা অ্যাক্ট করা উচিত। তাহলে ওইটা তখন বন্ধ করার প্রয়োজন ছিল, এখন আবার একটা অ্যাক্টের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এই সংস্কার প্রক্রিয়া কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এর একটা বিবর্তিত ধারায় এটা পরিবর্তিত হয়, এবং যখন যেটা উপযোগিতা তখন সেটা করা হয়। আপনি এখন বসে 50 বছরের প্ল্যান দিলেন, আপনি 1 বছর পর তার প্ল্যানের যে নড়চড় হবে না। সুতরাং সংস্কার আপনার এরপরে আবার দেখেন, এর একটা যদি আপনি আইনগত ভিত্তি দেখেন, যদি আইনগত ভিত্তি দেখেন, আমি লং ডিসকাশন হবে, লং ডিসকাশন হবে, কিন্তু আমার যেটা বক্তব্য হলো যে এই যে দেশে অনেক রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু নির্বাচনের জন্য এত মানে তাড়াহুড়া করছে না, কিন্তু আপনাদের তরফ থেকে সকলে যদি আমার যদি অভিযোগই হয়, আমাদের যত রাজনীতি, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা দেখেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা দেখেন, স্পেকুলেশন পাওয়ার দেখেন, যে আসলে কি হতে যাচ্ছে। আমরা যেটা বলছি যে ষড়যন্ত্রটা হবে, সেটা হচ্ছে তো। এখন কত বড় ষড়যন্ত্র হচ্ছে আপনি দেখছেন। এবং আমরা বলছি যে আপনি যে সংস্কার করবেন, সেটা কি করবেন, কি কাজ করতে চাবেন, এটা আপনি পরিষ্কার মানুষের কাছে ধারণা দেন। আপনি কোনো পক্ষের চাপে একবার আওয়ামী লীগকে ব্যান্ড করবেন, একবার রাষ্ট্রপতিকে সরাবেন, একবার পার্লামেন্ট ভাঙবেন, কোন দিন করবেন যে অমুকে বাদ তমুকে বাদ, আপনি কি করবেন তার একটা ধারণা আপনি দেন। আপনি কোনো মানুষের প্ররোচনায় থাপ করে একটা সিদ্ধান্ত নিয়ে আপনি দেশকে অস্থিতিশীল করে তুললে যদি বিপ্লব ব্যর্থ হয়, তাহলে আপনি একা ব্যর্থ হবেন না, পুরো দেশ জাতি ব্যর্থ হবে। এই দায়ভার তো বিএনপির মতো একটা বড় সংগঠনে বহন করতে হবে, যে দেশ ব্যর্থতে দেওয়া যাবে না, বিপ্লবকে ব্যর্থতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা মানেই কিন্তু দেশের ব্যর্থতা। আমরা এই সামগ্রিক চিন্তাভাবনা থেকে বলছি যে আপনি কি করবেন, কি করতে চান তার একটা স্পষ্ট ধারণা দেন। প্রয়োজনে আমাদের সাথে বা অন্য রাজনৈতিক দলের সাথে সংলাপ চালিয়ে যান, কথা চালিয়ে যান। যদি আপনি আনুষ্ঠানিক না, এটা আনুষ্ঠানিক সংলাপ আর ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ দুইটাই হতে পারে। আপনি যেহেতু সবাই মিলে আমরা দেশটা করতে চাই, আমরা বিপ্লবী শক্তিরা এখন দেশে অবস্থান করছি, মাফিয়ারা পালিয়েছে, মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে। সেটা শুনতে চাই। জি, ছাত্রদের সাথে বা এই বিপ্লবী ছাত্র জনতা, তো এখানকার যে ছাত্ররা আছে তাদের সাথে আসলে বিএনপি বা রাজনৈতিক দলগুলোর পার্থক্য কোথায়? দেখুন, বিএনপি বলছে এই সংবিধান থাকুক, অর্থাৎ যেই সংবিধান শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, যেই সংবিধানের মূলনীতি হচ্ছে যাই হোক বাকশালের যে মূলনীতি, বাকশালের মূলনীতি আর এই সংবিধানের মূলনীতি একই মূলনীতি। এবং বিএনপি বলছে, বিএনপির একজন সিনিয়র নেতা তিনি একটা কথা বলে পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন যে শেখ মুজিবের ছবি হচ্ছে সেই বঙ্গভবন থেকে সরানো উচিত হয়নি। আবার একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বলছে যে তাদের আমির বলছে যে এত বেশি হচ্ছে ফ্যাসিস্ট বলা আমরা পছন্দ করি না। ছাত্ররা কি বলছে যে ও ফ্যাসিস্ট, ও খুনি, ওকে খুনি বলবো, ওকে ফ্যাসিস্ট বলবো, প্রয়োজনে ওর নামে জিকির করবো যে ও ফ্যাসিস্ট। কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে এটা বলা যাবে না। ছাত্রদের সাথে আসলে দ্বন্দ্বটা এখানে, কারণ ছাত্ররা আসলে যেই জায়গায়, সে তো আসলে আমরা তো মিছিলে দেখেছি, ভাইরাও তো সিনিয়র মানুষ, তারা ছিল, কিন্তু আমাদের আমি তো দেখেছি আমার ভাই, আমার যোদ্ধা, আমার সহযোদ্ধা বন্ধু, আমার ছোট ভাই আমার সামনে লাশ পড়ে গেছে, সেখানে আমিও মরে যেতে পারতাম। তো এই যে ছাত্রদের সাথে এই যেটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা দেখেন, ছাত্ররা কি বলছে যে আমরা এই সংবিধানের পরিবর্তন চাই। কারণ এই সংবিধানে কেন পরিবর্তন চাই? কারণ ছাত্ররা মনে করছে বা আমরা মনে করছি যে এই সংবিধানটাই আসলে সমস্ত সমস্যার মূল, এবং এই সংবিধানের দোহাই দিয়েই শেখ হাসিনা গত 16 বছর শাসন করেছে, গত 3টা ভুয়া নির্বাচন করেছে। দেখুন, রাজনৈতিক দলগুলো বলছে তারা সরকারকে চাপ দিচ্ছে না। রাজনৈতিক দলগুলো যদি চাপ না দিয়ে থাকে, সরকার একটা সংস্কার কমিশন করেছে, নির্বাচন সংস্কার কমিশন করেছে, এই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। সেই ডিসেম্বর মাসে রিপোর্ট দেওয়ার আগে, অর্থাৎ কি চায় সংস্কার কমিটির কাছে, কি রিপোর্ট আসতেছে, কি সুপারিশ আসতেছে, সেইটা দেওয়ার আগে ইতোমধ্যে আপনি নির্বাচন কমিশন গঠন করে ফেলছেন। না, এখন আপনারা কিন্তু আমি বক্তব্যটা আপনার পেয়েছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বিষয় ছাত্ররা, যদি সহজ বাংলায় বলি, যে একদম নাক গলাচ্ছে। আপনাদের কি এই অবস্থা আছে যে প্রত্যেকটা বিষয়ে আপনি এই অভিজ্ঞতা এই অবস্থায় আছে? নির্বাচন কমিশন যদি গঠন না করে, আপনারা নির্বাচন কমিশনের ব্যক্তি বা তাদের নিয়ে কোনো কথা বলছেন না, বলছেন যে গঠন প্রক্রিয়া নিয়ে কোন প্রক্রিয়া করতে তো হবে একটা প্রক্রিয়া।
আচ্ছা, আপনি যদি আমাদেরকে শুধু শুধু মানে শুধুমাত্র ছাত্র বলে আসলে আমি এর বলছি মধ্যে না। সীমাবদ্ধ না, বুঝতে পারছি আমি আপনার কনসার্ন, যে ছাত্র বলে আসলে এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান, বিষয়টা এমন না। আমাদের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমাদের অধিকাংশই আচ্ছা, একদম শেষ করতে হবে, একদম শেষ, 30 সেকেন্ডে। আমাদের যারা বন্ধুরা নেতৃত্ব দিয়েছি, আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা সবাই অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এবং আমরা রাষ্ট্রকে নিয়ে ভাবছি। না, সেটা কোনো ভুল নাই, নাক গলানোর যে বিষয়টা আসছে, ছাত্ররা কিন্তু আসলে সব বিষয়ে নাক গলাচ্ছে না। যদি নাক গলাতো তাহলে আসলে এই যে সরকারটা গঠিত হয়েছে, এখানে ছাত্ররাই থাকতো। এখানে ছাত্রদের কয়জন প্রতিনিধি আছে, বা ছাত্ররা আসলে কতটুকু করছে? এখানে তো ছাত্রদের বাহিরেও, বিপ্লবী শক্তির বাহিরেও অনেক বিষয় আছে। আমার মনে হয় ক্লিয়ার আপনার বক্তব্য। আমরা একদম শেষ পার্টে আছি, 30 সেকেন্ড বা 1 মিনিট ছোট্ট করে একটু সময় পর আজিজুল বারী হেলাল। আমাদের এই মুহূর্তে খবর হচ্ছে যে বিএনপি একটা 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে যমুনায় প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। তারা মানে গেছেন কি এই সংলাপ বা এই অবস্থা, এটা কি আলোচনা হতে পারে? এটা গুড ইনিশিয়েটিভ ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপোজিশন, দ্যাট মিনস শ্যাডো অপোজিশন বিএনপি, যে বিরোধী রাজনৈতিক দল এবং সরকারের সাথে বর্তমান চলমান যে মানে ষড়যন্ত্র, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এটা বাংলাদেশের বিপ্লবের বিরুদ্ধে, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নিয়ে অবশ্যই সমস্ত স্টেক হোল্ডারদের যে আলোচনা, এটা সাধুবাদ জানানোর যোগ্য। এই আলোচনার ফলাফল উপরে জাতির ভাগ্য অনেকটা নির্ধারিত হবে। কারণ আমাদের বিরুদ্ধে যে চলমান ষড়যন্ত্র, এখন আমাদের মধ্যে অনৈক্য করা যাবে না। এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে হবে। একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ যেটা চিন্ময় দাস ছড়াচ্ছে, ধর্মীয় উত্তেজনা, এই ধর্মীয় উত্তেজনা ছড়ানো যাবে না। এই ধর্মীয় উত্তেজনা দেশদ্রোহিতার শামিল, এইটাই প্রমাণ করতে হবে, এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের বিপ্লব, আমাদের স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মশিউর রহমান, একেবারে 10 সেকেন্ড। 5ই আগস্টের আগে আমাদের সবার একটা পরিচয় ছিল, আমরা ছিলাম মজলুম, আমরা ছিলাম একটা দল। 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন দলে বিভক্ত হলেও আমাদের একটা ঐক্যে আসা উচিত। কোন কোন পয়েন্টে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, ছাত্র তরুণ সমাজ সহ আমরা ঐক্যবদ্ধ থাকব, এবং ঐক্যবদ্ধ থেকে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সমস্ত রাজনৈতিক দল, এই বিপ্লবের যত পক্ষের শক্তি আছে, সবাই মিলে সরকারকে সহযোগিতা করব, সরকার আমাদেরকে সহযোগিতা করবে, আমরা আগামী সুন্দর বাংলাদেশ একসাথে গড়ে তুলব ইনশাআল্লাহ। অনুষ্ঠান থেকে এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই আজকের অনুষ্ঠান শেষ করছি। জনাব মশিউর রহমান, জনাব আজিজুল বারী হেলাল, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।